গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প একটি গ্রাম্য পটচিত্র। একদিন সকাল 10টা-11টায় দিলারা বিবিকে তালাক দিয়ে বসল ইরফান আলী 3-4 জন সাক্ষীর সামনে। হ্যাঁ, রাগের মাথায় কাজটা করে ফেলেছে বটে, কিন্তু তুমি হাসতে হাসতে বললে না চোখ পাকিয়ে চিৎকার করে বললে শরীয়ত তো তা দেখতে যাবে না, ধর্মের বিধান মানতেই হবে। হয়েছে কি, দুদিন আগেই বাড়ির পুকুর ধারের বেলগাছ থেকে 5টা পাকা বেল পাড়া হয়েছে। অত বেল কে খাবে? বাড়িতে অতিথি এলে বেলের পানা করে দিলে তারা খুশি হয়, তাতে চায়ের খরচও বাঁচে। সেটেলমেন্ট অফিসের 2 জন কর্মচারী, পঞ্চায়েতের সুখেন্দু বাবু আর ইরফানের এক চাচার সঙ্গে কথাবার্তা বলছিল ইরফান উঠোনে জামরুল গাছের ছায়ায় বসে। কাজের কথা শেষ হয়ে গেছে, তবু সেটেলমেন্টের বাবু দুটোর ওঠার নাম নেই। দুপুরবেলা একবার কোর্টে যেতে হবে ইরফানকে, তাই সে স্ত্রীর উদ্দেশ্যে হেঁকে বলল, দিলু, বেলের শরবত বানিয়েছিস তো সকালে, কয় গ্লাস দিয়ে যা। দিলারা সাড়া দিল না, সে ঘরের মধ্যেই আছে, শুনেছে নিশ্চয়ই। এই বর্ষায় নদীর ভাঙন হয়েছে খুব, এপারেই ভেঙেছে বেশি, স্কুল বাড়িটাও গেছে, চর জেগে উঠেছে ওপারে। সেই চরে এর মধ্যেই জবরদখল শুরু হয়ে গেছে, তা নিয়ে জোর আলোচনা চলছে কদিন ধরে, লাঠালাঠি আসন্ন। ওপারে এক দারোগার শালাই দখল করে নিয়েছে অনেকখানি জমি। আরো কিছুক্ষণ কথা বলার পর ইরফান আবার হাঁক দিল, কইরে দিলু, শরবত পাঠাইলি না? গোয়াল ঘরের পেছনের জমিতে এবার পেঁয়াজের চাষ করেছে দিলারা, ভালোই কলি উঠেছে। সেখান থেকে মাটি মাখা হাতে বেরিয়ে এলো দিলারা, মাথায় ঘোমটাটা টেনে দিয়ে সে বলল, শরবত এখনো হয় নাই। ইরফান বলল, হয় নাই? তুরন্ত বানায় ফেল, মেহমান এসছে দেখছিস না? দিলারা বলল, আমার এখন টাইম নাই, সাহেদরে বলেন। ইরফান বদমেজাজি মানুষ, বইয়ের এরকম উদ্ধত জবাব তার সহ্য হবে কেন? তাছাড়া ইদানিং একটা ব্যাপার ঘটেছে, তার জন্য সবাই তার সঙ্গে খাতির করে কথা বলতে শুরু করেছে, শুধু নিজের বউয়ের কাছেই মান বাড়েনি। ইরফান বলল, তোর টাইম নেই, কি এমন রাজকার্য করছিস? যা, শিগগির যা। দিলারা 2 হাতের মাটি পরিষ্কার করতে করতে বলল, কইলাম তো আমি এখন পারবো না, আগে গোসল না করে। সে আট চোখে একবার দেখল ইরফানের চাচা খালেকের দিকে। এই লোকটি এখন রোজ আসে, ইরফান যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মাছির মতন লেপটে থাকে তার গায়ের সঙ্গে। ইরফান উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল, তোর বেশি বেশি বার বেড়েছে না, কথা কইলে কানে যায় না, আমার কথা গ্যারেজি করিস না, তুই দূর হয়ে যা, এ বাড়ি তার ঠাঁই নাই, যা, তালাক। অন্যরা সন্ত্রস্ত হয়ে উঠল। খালেক 2 হাত তুলে ব্যাকুল ভাবে বলল, ওরে ইরফান, করিস কি, থাম। ইরফান সে অনুরোধ অগ্রাহ্য করে আরো 2 বার উচ্চারণ করল, তালাক, তালাক। ব্যাপারটার গুরুত্ব প্রথমটা ঠিক বুঝতে পারল না দিলারা। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে কোন্দল তো হয়ই, লোকজনের সামনে ফুড়ে বেরোলে পীড়া বেশি হয়। সে আরো ফুঁসে উঠে বলল, ঠাই নাই মানে? সারাটা জীবন বাদির মতন খেটে খেটে মুখে রক্ত উঠে গেল, আপনি আমারে। হঠাৎ থেমে গেল দিলারা। তালাক শব্দ 3 বার, এবার তার মর্মে আঘাত দিল। নিজের মায়ের মৃত্যু সংবাদ শোনার পর তার যা অবস্থা হয়েছিল, থরথর করে কেঁপে উঠেছিল শরীর, সেরকম ভাবেই থুপ করে বসে পড়ল মাটিতে, উল্টে গেল চক্ষু দুটো। অপর 4 জন স্তম্ভিতের মতন দাঁড়িয়ে পড়েছে। এই সময় তাদের উপস্থিতির একটা দায়ভাগ আছে, যেন চোখের সামনে একটা হত্যা দৃশ্য প্রত্যক্ষ করা, বিচারকের সামনে তা স্বীকার করতেই হবে। সুখেন্দু আর খালেক ইরফানকে কিছু বলতে গিয়েও কথা খুঁজে পেল না, আর তো বোঝাবার কিছু নেই। বাতাসে এসব কথা নিমেষে ছড়ায়, ছুটে এলো পাড়াপড়শিরা। এ মহকুমায় সুলতানপুর নামেই 2টি গ্রাম আছে। এখানে নদী অনেকটা বাঁক নিয়েছে বলে এই গ্রামের নাম মুখে মুখে বাঁকা সুলতানপুর। অন্তত 10 বছরের মধ্যে এখানকার কোনো পরিবারে 3 তালাকের মতন ঘটনা ঘটেনি, সেরকম কারো কিছু স্মরণেও নেই। কোনো পুরুষেরই বউ নেই একটার বেশি। শুধু মোতাহার মোল্লা এই গ্রামে এক পরিবার থাকা সত্ত্বেও গোবিন্দপুর গঞ্জে সিরাজ শেখের মেয়ে ফতিমাকে বিয়ে করে গোপনে 2য় সংসার পেতেছিল। 2 নৌকায় পা দিয়ে চালাচ্ছিল কিছুদিন, তবে এসব কথা বেশি দিন চাপা থাকে না। জানাজানি হতেই মোতাহার গ্রাম ছেড়ে পালায়।
প্রথম পক্ষের বিবিকে তালাকও দেয়নি, আর এ মুখও হয় না। হঠাৎ ইরফান আলী এরকম একটা কাণ্ড করে বসল, তাও এত সামান্য কারণে, বেলের শরবত। জনগণের মধ্যে ফিসফিসানি চলতে লাগলো কয়েকদিন। নানান গুজবের মধ্য থেকেও আসল সত্যটা বেরিয়ে আসে। এমন কিছু করতেই তো পারে ইরফান, তার যে নতুন ডানা গজিয়েছে। রাগের মাথায় না ছাই। আগে থেকে ভেবে চিনতে কয়েকজন বাইরের লোককে সাক্ষী রেখে সে যাত্রাপালার মতন তেজি গলায় 3 বার তালাক উচ্চারণ করেছে, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। দিলারাকে ত্যাগ করার জন্য সে বদ্ধপরিকর। খোদা যাকে দেন তাকে ছপ্পর ফুঁড়েও দেন। ইরফানের এখন সেই অবস্থা। জমি জিরেত বেশি নেই ইরফানের। বাপদাদার জমি শরিকি ভাগাভাগির পর ইরফান পেয়েছে 4 বিঘে। তাও আমন চাষটা ভালো হয়, পরেরটা তেমন সুবিধার না। সম্বৎসরের খোরাকিটা কোন রকমে হয়ে যায়। এছাড়া বাজার একটা টেলারিং এর দোকান আছে তার। সে দোকানের আয়ও যৎসামান্য। একটা সেলাই মেশিন কখনো ইরফান নিজে চালায়, শিবু নামে একটি অল্প বয়সী ছেলেকেও রেখেছে। লুঙ্গি আর ফুতোয় সেলাই করে, অন্য বিশেষ কিছু সুবিধা করতে পারে না। পারলেই বা কি হতো, বছর দেড়েক আগে একটা রেডিমেড বস্ত্রালয় খুলেছে মহাপাত্ররা 2 ভাই। সে দোকান এখন চলছে রমরমিয়ে। সবকিছুই পাওয়া যায়, দামও একটু সস্তা। কেউ এখন আর ছিট কাপড় কিনে সেলাই করতে চায় না। বস্ত্রালয়ের পাশে সিদামের মুদিখানা, তার পাশে গণেশের চায়ের দোকান। সেই দোকানের বাইরে নুলো নিতাই বসে থাকে একটা টুল পেতে। আর কোনো কাজকর্ম সে পারে না, লটারির টিকিট বিক্রি করে। পাশের গ্রাম চর ভাংরাহাটির বাজারে শ্রীকৃষ্ণ গড়াইয়ের বড় লটারির দোকান। নুলো নিতাই তার সাব এজেন্ট। খ্যানখ্যানে গলায় নিতাই চায়ের দোকানের খদ্দেরদের টিকিট কেনার জন্য ঝুলোঝুলি করে। অনেক টাকার আশায় সবাই একবার দুবার 5-10 টাকার টিকিট কিনেছে, কিছুই হয় না, টাকাটাই জলে যায়। 5-10 টাকার দামও কম নাকি? এখন আর কেউ কিনতে চায় না। নিতাইকে নতুন লোক ধরতে হয়, বার করতে হয় নতুন নতুন উপায়। ইরফান লটারির টিকিট কিনেনি। তার দোকান থেকে নিতাই একটা ফতুয়া সেলাই করার জন্য অগ্রিম দিয়েছিল 5 টাকা। মাল ডেলিভারির সময় বাকি 10 টাকা পরে দেবে বলে যায়, তারপর দেয় না। ইরফান একদিন রূঢ়ভাবে তাড়া দিতেই নিতাই কাচুমাচু হয়ে বলল, ভাইডি বড় টানাটানি যাচ্ছে, যদি একটা উপকার করো, এই সিকিম লটারির একখান টিকিট তুমি জমা রাখো। এই টিকিটের দাম 20 টাকা, তোমারই কিছু দিতে হবে না। আর যদি কপালে লেগে যায়, ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, তুমি রাজা বাদশা বনে যাবে। লোকে যে ভাবে কেউ পায় না, তা ঠিক নয় গো। হরিদেবপুরের নবীন সাতটা পেয়েছে 20 লাখ। তারপর ধরো করম শেখ, সেও একবার। কোন রকম আশাই করেনি ইরফান। নেহাত নিতাইকে ক্ষমাঘেন্না করে সে টিকিটটা নিয়েছিল। তার ভাগ্যে সিকিটা ছিড়ল। চর ভাংরাহাটির শ্রীকৃষ্ণ গড়াই নিজে এসে নম্বর মিলিয়ে বলে গেল, সিকিম রাজ্য লটারির 3rd প্রাইজ পেয়েছে ইরফান আলী, 10 লাখ টাকা। 10 লাখ! সে যে কত টাকা সে ধারণাই নেই ইরফান আলীর। একের পিঠে কটা শূন্য। কোথায় কত দূরে সিকিম রাজ্য, সেখান থেকে তারা বেছে নিল বাঁকা সুলতানপুরের ইরফান আলীকে। টিকিটটা কোথায় রেখেছিল মনেই ছিল না, একটু খোঁজাখুঁজিতেই পাওয়া গেল অবশ্য। এই টাকা কিভাবে পাওয়া যায়? সিকিম যেতে হবে? কত লোক যে কত কথাই বলে। এখন ইরফানের ধারে কাছে সবসময় বহু মানুষের ভিড়। সবাই উপদেশ আর পরামর্শ দেওয়ার জন্য ব্যস্ত। অনেক কিছু ইরফানের মাথায় ঢোকে না। তারপর এলো নিখিল মাস্টার। সে শুধু মাস্টার নয়, পার্টি করে, মিছিল করে। বছর 35 বয়স, ছিপছিপে চেহারা, গলায় জোর আছে। সে সবাইকে সরিয়ে দিয়ে ইরফানকে নিয়ে বসল দর্জিখানার ভেতরে। বাইরের আগুল এঁটে দিল। প্রথমে সে জিজ্ঞেস করল, টিকিটখানা কোথায়? ইরফান সতর্কভাবে বলল, আছে, কিন্তু এখন সঙ্গে নাই। নিখিল বলল, বেশ, কারো কি হাতে দেবে না, কেউ দেখতে চাইলেও দেখাবে না, আমাকেও না। তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ইরফান দুদিকে মাথা নাড়ল। নিখিল বলল, কি করতে হবে মন দিয়ে শোনো। 100 টাকা দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার আগে তোমার ফটো তোলাতে হবে। নাম সই করতে জানো? ইরফান বলল, জানি স্যার, ক্লাস 3 পর্যন্ত পড়েছি। নিখিল বলল, ঠিক আছে, ফটো তুলিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে।
তারপর ব্যাংকের ম্যানেজারের হাতে টিকিটটা জমা দিবে। সঙ্গে 2-3 জনকে নিয়ে যাবে, সাক্ষী থাকবে তারা। স্টেট ব্যাংকের ম্যানেজার মনোজিৎ বাবুকে আমি চিনি, মানুষটা খাঁটি। তিনি টাকা পয়সার সব ব্যবস্থা করে দেবেন, তোমাকে আর কিছু করতে হবে না। তা হঠাৎ এত টাকা পেয়ে তুমি কি করবে ভেবেছ? ইরফান চুপ করে তাকিয়ে রইল। নিখিল বলল, কিছুই করো না, যেমন চলছিল তেমনি চালাও। ব্যাংকে টাকা থাক, তুমি একেবারে চেপে থাকো। হঠাৎ পাওয়া টাকা অনেকেরই ভাগ্যে হয় না, হঠাৎই শেষ হয়ে যায়। কত লোক এসে চিলুবিলু করবে, নানান ছুতোয় ভাগ চাইবে, টাকা উড়াবার কুপরামর্শ দেবে। ইরফান আলী, মাথা ঠিক রাখো, যেরকম মোটা চালে চলছিলে সেরকম চালাও। ও টাকা পরে কাজে লাগবে। নানান পার্টির লোক এসে চাঁদা চাইবে, দেবে না, বলবে 1 বছর পর। শুধু একজন লোককে তোমার এখনই 1010 টাকা অন্তত দেওয়া উচিত। কাকে বলো তো? ইরফান বলল, 10,000? কারে? নিখিল বলল, নিতাইকে। তুমি তো দাম দিয়েও টিকিট কেননি, নিতাই তোমাকে পাইয়ে দিয়েছে, সে গল্প শুনেছি। যদিও এই টিকিটটা নিজের কাছে রেখে দিত। ও বেচারা অসহায় নিঃস্ব মানুষ, ওকে কিছু দিলে তোমার পুণ্য হবে। নিখিলের কথা পুরোপুরি বিশ্বাস করল ইরফান। মাস্টারবাবু তো নিজের জন্য কিছু চায়নি, পার্টির জন্যও চায়নি। যা কিছু বলেছে তার ভালোর জন্যই। সত্যি, ব্যাংক থেকে তার সব ব্যবস্থা হয়ে গেল। ম্যানেজারবাবু তাকে দিলেন একটা সাদা রঙের পাসবই আর একটা নীল রঙের চেক বই। কি করে টাকা তুলতে হয় তা বুঝিয়ে দিলেন। ইনকাম ট্যাক্স ইত্যাদি কেটে কুটে ইরফানের নামে এখন জমা আছে 7,20,400 টাকা। তার বাপের জন্মে কেউ এত টাকার স্বপ্নও দেখেনি। নিতাইকে অবশ্য সে প্রাণে ধরে 10,000 টাকা দিতে পারেনি। প্রথমবার 10,000ই তুলে নিতাইকে দিল 5। এত বড় একটা কাণ্ডের পর নিজের জন্য কিছু খরচ করবে না, তাও কি হয়? আত্মীয় স্বজনকে একদিন দাওয়াত তো দিতেই হবে। বাড়ির টিউবকলটা কতদিন ধরে সারাবার কথা ভাবছিল, এবার না সারালেই নয়। আগে মাঝে মাঝে যাকে মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করতে হতো, এখন সেই মানুষটির যদি ব্যাংকে 7 লাখের বেশি টাকা থাকে, তাহলে কি তার চালচলন পুরোপুরি আগের মতন হতে পারে? এখন কত মানুষ তাকে খাতির করে কথা বলে। আগে যারা ইরফানকে পাত্তাই দিত না, এখন তারা ইরফানের সঙ্গে চোখাচোখি হলেই তেতো হাসি হাসে। ইরফানের কাছ থেকে যাদের কিছুই পাওয়ার আশা নেই, তারাও এখন ইরফানকে সম্ভ্রম দেখায়। টাকার এমনই গুণ। 5 জনের মধ্যে দাঁড়িয়ে কথা বলার সময় কেউ তার কথায় আমলই দিত না। এখন অন্যরা হঠাৎ থেমে গিয়ে বলে, হ্যাঁ ইরফান, তুমি কি বলছিলে? ঠিকই তো বলেছ। এরকম অবস্থায় পোশাক পরিচ্ছদ আগের মতো রাখলে চলে? বিড়ির আগুনে তার নীল রঙের কুর্তাটা 2 জায়গায় ফুটো হয়ে গেছে। পায়ের জুতো আর চটি দেখলেই বোঝা যায় কে চাষাভূষো, কে বাবু শ্রেণীর। তাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা দাড়িতে মেহেন্দি লাগায়। সবচেয়ে চমকপ্রদ কাজ করল ইরফান। একদিন গড়বন্দিপুরে গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে চোখে চশমা নিল। সোনালী ফ্রেমের চশমা। তার চেহারা তো মন্দ নয়, এমন চশমায় তার রূপ খুলে গেল। এখন সে সত্যিকারের বাবু। সই করে চেক কাটলেই টাকা তোলা যায়, এতে সে বেশ মজা পেয়েছে। মাঝে মাঝে সে টুকটাক টাকা তোলে, খুব বেশি না, 2,000, 5,000। নতুন নোটগুলোর দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকে, গন্ধ শুকে। আগে 1,000 টাকা রোজগার করতে শরীরে রক্ত পানি করতে হয়েছে, আর এখন শুধু ইরফান আলীর নামটা লিখলেই যত ইচ্ছে টাকা আসে। নিখিল মাস্টারের কথা তার মনে পড়ে মাঝে মাঝে। ঠিকঠাক পরামর্শ দিয়েছিলেন তিনি। এখনো ইরফান তো 2 হাতে টাকা উড়ায় না, কারোকে কিছু দেয়ও না। কেউ এসে বাপের অসুখ মায়ের অসুখ বলে কেঁদে পড়লে কিংবা টাকা ধার চাইলেও সে বলে, 1 বছরের আগে টাকা তোলা যাবে না রে ভাই, আমার উপায় নাই। তাদের টালির ছাদের বাড়িটাতে নতুন রং করার শখ ইরফানের অনেক দিনের। পাছে লোকের চক্ষু টাটায়, তাই সেই ইচ্ছেটাকে এখনো দমন করে রেখেছে। নিখিল মাস্টারকে একখান ধুতি আর কুর্তা কিংবা তার মায়ের জন্য একটা শাড়ি পাঠালে কেমন হয়? ইরফান প্রায় ভাবে কথা, কিন্তু ওই ভাবনাটুকুই সার। নিখিল মাস্টারের কাছে সে কৃতজ্ঞ ঠিকই, কিন্তু সহসা সে আর তার সামনে যেতে চায় না। দূর থেকে কখনো সে নিখিল মাস্টারকে দেখলে চট করে অন্যদিকে সরে যায়। কেন সরে যায় তা সে নিজেই জানে না। বাড়িতে বউয়ের কাছে নতুন করে কিছু খাতির পায়নি ইরফান। 27 বছরের বিবাহিত জীবন, এর মধ্যে সংসারের অনেক দুর্যোগ সামলেছে দিলারা।
একসময় ইরফানের বাপ রোগ ব্যাধিতে শয্যাশায়ী হয়েছিল পাক্কা 3 বছর। তখন তার গুমুট পরিষ্কার করা থেকে শুরু করে সব রকম সেবা তো দিলারাই করেছে, কোনোদিন মুখে রাগ কাড়েনি। একসময় খুবই খাটতে পারত সে, এতদিনে খাটতে খাটতে তার শরীরটা ভেঙেছে। এখন আর তার শরীরে রস নেই, শয্যায় সুখ দিতে পারে না। 54 বছর বয়সে ইরফান এখনো সে জওয়ান, কিন্তু তার বউ যেন একটা বুড়ি। শরীরে রস নেই, জিভেও যে একটু মিষ্টত্ব নেই দিলারার। মেজাজ হয়েছে খিটখিটে। সংসারের কাজ কিংবা স্বামী সেবার ত্রুটি নেই। বৃষ্টিতে ভিজে ইরফান যখন জ্বর বাঁধায়, তখন তাকে ওষুধ খাওয়ানো, কপালে জলপট্টি দেয়া কিংবা রাত জেগে পাখার বাতাস সবই সে করবে, কিন্তু বকুনি দিতেও ছাড়বে না। দিলারার আরেকটি অযোগ্যতাও প্রকট, এ পর্যন্ত সে একটিও পুত্র সন্তান প্রসব করতে পারেনি। 3 কন্যা সন্তানের মধ্যে প্রথম দুটি বেশি দিন বাঁচেনি। ছোট মেয়েটির বয়স 7 বছর, আর তার সন্তান সম্ভাবনা নেই। ইরফান এখন বড়লোক হয়েছে, এখনই তো তার ভোগবিলাসের সময়, নইলে টাকা দিয়ে সে কি করবে? টাকা কেউ পরলোকে সঙ্গে নিয়ে যেতে পারে না, 5 ভূতের মধ্যে বিলিয়ে দিয়েই বা কি হবে? নারী সঙ্গ ছাড়া কি ভোগবিলাস হয়? এই গ্রামের মধ্যে ব্যভিচার চলে না, সবাই সবকিছু জেনে যায়। তাই দিলারাকে তালাক দেওয়ার মতলব ইরফান কিছুদিন ধরেই এঁটে রেখেছিল। শরীর ভাঙলেও সংসারের সাশ্রয়ের জন্য দিলারা যথাসাধ্য খাটে এখনো। লটারির টাকার মর্ম সে ঠিকমতো বোঝেনি। ইরফান তাকে দেয়নি নতুন কিছু। দিলারা বাগান চাষ ভালোবাসে, বাড়ির মধ্যে যেটুকু জমি তাতেই সে বেগুন, মূলো এসব ফলায়। লেবু আর লঙ্কা গাছ আছে। ফুলকপি করেছিল গত শীতে, এখন সে পেঁয়াজ নিয়ে মেতেছে। ইরফান জানত সকালবেলা বাগানের কাজে দিলারা সহজে আসবে না। শাহেদ নামে বাড়িতে যে এক কাজের ছেলে আছে, 5 ফরমাস কাটে, তাকে সে বেলের শরবত বানাতে বলতে পারত না? ও বানাতে আর এমন কি গুণ লাগে? সামনে সে দেখালো যে তার বউ তার কথার অবাধ্য, চোপা করে, তাই রাগের মাথায় সে তালাক উচ্চারণ করলে তা কি দোষের হয়? তালাক তো হয়ে গেল। এরপর 7 বছরের মেয়ে তিন্নিকে নিয়ে দিলারা যাবে কোথায়? তার 3 কুলে আর কেউ নেই। বাপের বাড়ির গুরুজনরা সবাই মরে হেজে গেছে। 27 বছর ধরে সে এখানে আছে। পুরুষরা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, মেয়েরাই ধরে রাখে সংসারের স্ত্রী। এই সংসার ছাড়া দিলারা আর কিছুই জানে না, চেনে না। তালাক হয়ে গেলে স্বামীর বাড়ির অন্ন গ্রহণ করাও নিষিদ্ধ। মেয়েকে নিয়ে যেতে হবে এতিমখানায়, সেটাই বা কত দূরে। ঘরে আর ঢুকল না দিলারা। ফোপাতে ফোপাতে পুকুর পাড়ে গিয়ে একটা অশ্বত্থ গাছের তলায় বসে রইল। তিন্নি খেলতে গিয়েছিল এক ফুফাতো বোনের সঙ্গে, তাকে কেউ বাড়িতে দিয়ে গেল। মা কেন গাছতলায় বসে কাঁদছে তা সে বুঝলই না। দুপুরবেলা শাহেদ এসে দিয়ে গেল এক থালা ভাত, ডাল আর লাউ ঘন্ট। দিলারা থালাটা দূরে ঠেলে দিল, তাকিয়ে রইল সেদিকেই। তার 27 বছরের সংসার কয়েকটা মাত্র শব্দে শেষ হয়ে গেছে। তার 27 বছরের স্বামী আর তার স্বামী নয়। তাহলে এই অন্ন সে মুখে তুলবে কোন অধিকারে? শুধু একবার চকিতে তার মনে প্রশ্ন জাগল, লাউ ঘন্টটা রান্না করল কে? শাহেদ নাকি? ও রান্নার কি জানে? ওই লাউ ঘন্ট ইরফানের মুখে রুজবে? রান্নাবান্না নিয়ে তার বেশ নাকছাটা আছে। বেশি পরিমাণ পেঁয়াজ হয়ে গেলে মাছের ঝোল মিঠা হয়ে যায়, তাই ইরফান খাবেই না, মেজাজ দেখাবে। এইভাবেই কেটে গেল 2 দিন। তিন্নি মায়ের কাছে এসে বসে থাকে, মাঝে মাঝে জিজ্ঞেস করে, আম্মু তোর কি হয়েছে, ঘরে যাস না কেন? উত্তর দেয় না দিলারা, এক দৃষ্টে চেয়ে থাকে মেয়ের মুখের দিকে। এত মুখরা ছিল সে, এই 2 দিন মুখ দিয়ে একটাও শব্দ বার করেনি, যেন তার বার্ধক্য হয়ে গেছে। কন্যা সন্তান সংসারে অবাঞ্ছিত, তাই মেয়েকে প্রকাশ্যে এখনো স্নেহ মমতা দেখায়নি দিলারা। সেসব যেন সে ভুলেই গেছে। মাঝে মাঝে শাহেদ এসে তিন্নিকে প্রায় জোর করেই বাড়িতে নিয়ে যায় ইরফানের আদেশে। তিন্নি বাবাকে কিছু বলতে সাহস পায় না, বাবাকে সে ভয় পায়। পাড়া প্রতিবেশিনীদের মধ্যে 2 জন নারী দিলারাকে তাদের বাড়িতে আশ্রয় দিতে চায়, তাতেও সাড়া দেয় না সে। এরা দয়া দেখাতে চায়, ভালো কথা, কিন্তু কতদিন দয়া বজায় থাকবে? দিলারা মুখ ফিরিয়ে থাকে। বাড়িতে টিউবকল চালু হয়েছে, ইরফান আর গোসল করার জন্য পুকুর ঘাটে আসে না। অশ্বত্থ গাছটায় অনেক পাখির বাসা। পাখিরা ডাকাডাকি করে, ফুরুত করে উড়ে যায়, আবার এসে বসে।
মনে হয় যেন দিন গত রাতে আবার দিনে একভাবে ঠায় বসে থাকা এই স্ত্রীলোকটিকে দেখে তারা বেশ অবাক হয়েছে। অবশ্য পাখিদের চোখের পাতা থাকে না বলে এমনিতেই তাদের দৃষ্টিতে সবসময় বিস্ময়ের ভাব থাকে, কিংবা হয়তো সেজন্যই এই দুনিয়াটাকে তাদের প্রতিনিয়ত বিস্ময়কর স্থান বলে মনে হয়। যখন দুপুর একেবারে শুনশান, কাছাকাছি কেউ থাকে না, তখন দিলারা চোখের জল মুছে পাখিদের দেখে। ওরা ইচ্ছে মতন যেখানে খুশি উড়ে যেতে পারে, কখন কোন গাছের ডালে বসবে তারও কিছু ঠিক ঠিকানা নেই। তালাক দিয়েছে বটে, কিন্তু ইরফান তো সম্পূর্ণ হৃদয়হীন মানুষ নয়। বাড়ির কাছেই গাছতলায় বসে আছে তার প্রাক্তন স্ত্রী, একদানা অন্ন মুখে দেয়নি। এই সংবাদ শুনে তো সে বিচলিত বোধ করবেই। আকাশে মেঘ জমছে, দু একদিন পরেই শুরু হয়ে যাবে বৃষ্টি। তখনও সে ওখানেই বসে থাকবে? খালেক চাচাকে নিয়ে সে এসে দাঁড়ালো গাছতলায়, গম্ভীর গলায় বলল, শোনো তিন্নির মা, এইভাবে পুকুর ধারে তোমার বসে থাকা মোটেই শোভা পায় না। আমি না ভাবি তোমাকে তার বাড়ি ঠাঁই দিতে চাইছিলেন, তাও তুমি যাও নাই। হাকিমপুরে তোমার খালাতো ভাই সিরাজুল থাকে, তার বড়া গোস্তের কারবার ভালোই চলে। যদি সেখানে যাইতে চাও, সাহেব তোমারে পৌঁছায় দিয়ে আসবে। নাইলে। এবারই প্রকাশ পেল তার আসল উদারতা। তার দেনমোহর দেবার কোনো বাধ্যবাধকতা নেই, তবু সে বলল, নাইলে বাজারে আমার যে টেলারিং এর দোকান আছে সেটা তুমি নিতে পারো। পিছনের কুঠুরিতে থাকার জায়গা হয়ে যেতে পারে। দোকান তুমি চালাও, আমি লাভের বখরা নিতে যাব না। দোকান তোমার। মেশিনের নিচে ১,৫২৩০ টাকা আছে, তা দিয়া প্রথম খরচ চালাবা। এই নাও চাবি। মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে রইল দিলারা। একবারও সে তাকায়নি তার ২৭ বছরের স্বামীর দিকে, কোনো সাড়া শব্দও করল না। ২-৩ বার একই কথা বলার পর চাবিটা ছুড়ে দিয়ে চলে গেল ইরফান। পরদিন ভোরবেলা পুকুরে জল সইতে এসে পল্লীর নারীরা দেখল অশ্বত্থ গাছের ডালে ঝুলছে দিলারার নিষ্পন্দ শরীর। অনেকগুলি পাখি ডাকাডাকি করছে এ ডালে ও ডালে। এই সময় তো পাখি ডাকেই। প্রতিবেশিনীদের অনেকেই মনে করল দিলারা ঠিক কাজই করেছে। শুধু শুধু ঝঞ্ঝাট বাড়িয়ে লাভ তো কিছু হতো না। বাজারের দোকান ঘরে কি কোনো স্ত্রীলোক থাকতে পারে? গোসল করবে কোথায়? এইসব মানুষদের স্মৃতি বড় তাড়াতাড়ি মুছে যায়। ছবি টবি থাকে না, কোনো চিহ্নও থাকে না বলতে গেলে। শুধু দিলারার যত্ন করা পেঁয়াজ করিতে পেঁয়াজ হয়, বেগুনে গত্তি আসে, মাচা থেকে দুলতে থাকে কচি কচি শশা। সেসব খাওয়াও হয়ে যায়। প্রথম কয়েকটি দিন তিন্নিকে নিয়ে রেখেছিল পাড়ার বউরা। সমবয়সী মেয়েরা খেলাধুলে তাকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে। তারপর তো বাড়ির মেয়েকে বাড়ি ফিরতেই হবে। মেয়েটার স্বভাব বড় ছটফটে, এক জায়গায় বেশিক্ষণ বসতেই পারে না। একটু ফাঁক পেলেই বাড়ির বাইরে দৌড়ে চলে যায়। অথচ পড়াশোনাতে মাথা আছে, এর মধ্যেই আঁক কষতে শিখেছে, বাংলাও পড়তে পারে যুক্তাক্ষরের বানান ভেঙে ভেঙে। গ্রামের স্কুলটি গতবার গেছে নদীগর্ভে। এখন মসজিদের পেছনে হোগলার ছাউনি দেয়া খানিকটা জায়গায় ক্লাস হয়, সেখানে যেতে তিন্নির খুবই উৎসাহ, কিন্তু তারপর আর বাড়ি ফিরতে যেন ইচ্ছেই করে না। দিলারার ইন্তেকালের ঠিক ৫ মাস পর ইরফান শাদী করল লায়লা আঞ্জুমান বানুকে। তার চেয়ে প্রায় ২০ বছরের ছোট, ফর্সা হিলহিলে চেহারা, সারা শরীর দিয়ে লাবণ্য যেন ঝলকে ঝলকে পড়ছে। পাতলা ঠোঁটে সবসময় দেখুন হাসি। এই উপলক্ষে গ্রামশুদ্ধ সবাইকে ভোজ দিল ইরফান, পীরের মাজারে চাদর চড়াল। এই বিয়েতে গ্রামের মানুষ বেশ খুশি। অন্যায় তো কিছু নেই। আগের স্ত্রীকে তালাক দেওয়ার ন্যায্য অধিকার আছে ইরফানের। তার সঙ্গে বনিবনা না হলে আর কি উপায়? উত্তরাধিকারী উপহার দিতে পারেনি সে। তার খোরপোশের ব্যবস্থা করেছিল ইরফান, সে সুখ তার কপালে সইল না, তাতে আর কি করা যাবে? তা বলে ইরফান কেন তার জাগতিক সুখ থেকে বঞ্চিত হবে? আগের অবস্থায় সে এমন একজন সুন্দরী যুবতীকে বউ করে ঘরে আনলে লোকে বলতে পারত গরিবের ঘোড়া রোগ। কিন্তু এখন সে এই তল্লাটে সবচেয়ে ধনী ব্যক্তি। টাকা থাকলে কত রকম সুখী তো কেনা যায়। লায়লাকে সবারই খুব পছন্দ। তার সরল সরল কথাবার্তা শুনতে বেশ মজাই লাগে। তবে তার বাপের বাড়ির লোকেরা মাঝে মাঝে এসে বড় উৎপাত করে। লায়লা এরকম ধারধারা গোবিন্দপুরের মেয়ে নয়। তার বাড়ি গঞ্জ অঞ্চলে, বিশাল একান্নবর্তী পরিবার, নানা রকম সম্পর্কের ভাই বোনের সংখ্যা অনেক। তারা তো নতুন দুলাভের বাড়িতে আসতেই পারে। প্রায় তারা আসে মোটরসাইকেল হাঁকিয়ে। একবার এলো একটা সাদা রঙের গাড়ি ভাড়া করে ৭-৮ জন।
এখানে নদীর পাড় ভাঙছে, ভেঙেই চলেছে, সেটাই নাকি একটা দর্শনীয় ব্যাপার। তরুণী ভার্যার মনোরঞ্জনের জন্য পুরুষ মানুষ কি না করতে পারে, এর মধ্যে মুঠো আলগা করেছে ইরফান। নিখিল মাস্টারের উপদেশ আর তার মনে পড়ে না। ঘন ঘন টাকা তোলে ব্যাংক থেকে। এর মধ্যে একটা পাকা দালান বানানো হয়েছে। নদীর খেয়াঘাটে ডাক দিয়ে পারানি কিনেছে 1 বছরের জন্য। একলপ্তে 10 বিঘে জমি কেনারও কথাবার্তা চলছে। লায়লার 2 ভাই এখন তার প্রধান পরামর্শদাতা। এই বাড়ির চেহারাই পাল্টে গেছে এখন। প্রতিদিনই জমজমাট ভাব। লায়লার বাপের বাড়ি থেকে রান্নার জন্য একজন মেয়ে লোক আনানো হয়েছে, তার নাম সেতারা। লায়লাকে সে কোলে পিঠে করে মানুষ করেছে। এখন বয়স হলেও শরীরে যথেষ্ট তাকত। এক হাতে 20-25 জনের খাদ্যদ্রব্য পাক করে ফেলতে পারে অনায়াসে। বাড়িতে এত লোক একসঙ্গে দেখলে তিন্নি মাঝে মাঝে ঘাবড়ে যায় বটে, কিন্তু তার কোনো অযত্ন হয় না। লায়লা প্রথম থেকেই তাকে সুনজরেই দেখেছে। তার নিজের মধ্যে একটা বালিকা বালিকা ভাব আছে এখনো। সৎমা শুনলেই কেমন যেন হিংসুটি ভয়ঙ্করী মনে হয়। লায়লার মধ্যে সেরকম ভাব একটুও নেই। সে নিজে গঞ্জের স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়েছে। তিন্নিকে সে পড়াতে বসায় বিকালবেলা। ছড়া শেখাবার সময় দুজনে একসঙ্গে ছড়া বলে। মাঝে মাঝে দুজনই একসঙ্গে হেসে গড়িয়ে পড়ে। লায়লার 2 ভাই খালেক আর বদন। এর মধ্যে বদনের স্বার্থবুদ্ধি বেশি, আর খালেক অনেক দিল খোলা। তিন্নি সম্পর্কে এদের মনোভাবও বিপরীত। ইরফানের স্নেহ বাৎসল্য বোধ কম। সে মেয়েকে নিয়ে কখনো আদিক্ষেতা করেনি। সে আছে, ঘুরে ফেরে, খায় দায়। ইরফান দেখে, সেটাই যথেষ্ট। কারো কারো স্নেহ ভালোবাসা হয় বড় বেশি একমুখী। সে তার আর নিজের সন্তানাদি নেই, বাল বিধবা। দ্বিতীয়বার আর নিকে হয়নি। সব স্নেহ সে উজাড় করে দিয়েছে লায়লাকে। লায়লার শ্বশুরবাড়িতেও সে এসেছে স্বেচ্ছায়। তাকে সে চোখে হারাতে চায় না। শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই। লায়লা এখানে সুখের রাজত্ব গড়বে, পাশে থাকবে সে তারা। কিন্তু এর মধ্যে তিন্নির স্থান কোথায়? প্রথম প্রথম কয়েকদিন সে তিন্নির উপর নজর রাখে। বাচ্চা মেয়েটার মধ্যে সে দোষের কোনো কিছু দেখতে পায় না। শুধু ওর অস্তিত্বটিই দোষের। ও না থাকলে তো ভালো ছিল। প্রথম প্রথম ভাবত, আছে তো থাক না, ওর খাওয়া পড়ার কতই বা খরচ খরচা লাগে। কিন্তু ও মেয়ে তো বড় হবে, তখন ওর দাবিও বাড়বে। ও যদি লায়লার সমান হতে চায়, তারপর অবস্থা অনুযায়ী মানুষের স্বাদই দিতে হবে। সে তো অনেক টাকার ধাক্কা। ওর স্বামীটাই বা কেমন হবে? যদি একটা চশমখোর হয়, যদি সে ভালো মানুষ ইরফান মিয়াকে নিত্য শোষণ করে। এখনো 8 বছর বয়স হয়নি তিন্নির, তবু তার দিকে তাকিয়ে সেতারা বিবি অনেক দূর পর্যন্ত দেখে ফেলে। ভয়ে তার শিহরণ হয়। এখন যে বাচ্চা মেয়েটি হাসছে, খেলছে, দৌড়দৌড়ি করছে, কয়েক বছর পরে এ মেয়েই হবে হিংস্র বাঘিনী। লায়লার জীবন বিস্ময় করে দেবে। লায়লারও নিজের সন্তান হবে, তাকে বঞ্চিত করবে এই মেয়ে। এসব আশঙ্কার কথা সে তারা অনবরত লায়লার কানে ঢালতে লাগলো। প্রথম প্রথম লায়লা বিরক্ত বোধ করত। কিসব অলক্ষণে কথা, তিন্নি বেশ মেয়ে। কিন্তু দিনের পর দিন একই কথা শুনলে ক্রমশ বিশ্বাসযোগ্যতা এসেই যায়। ইরফানের গোচরেও যায় এই বৃত্তান্ত। ইরফান কোনো মন্তব্যই করে না। যৌবনের স্বাদ পেয়ে সে এখন উন্মত্ত। লায়লা একদিন সামান্য একটু মুখ ভার করলেই সে নতুন শাড়ি, গয়না এসব কিনে আনে। কয়েক মাসের মধ্যেই পোয়াতি হল লায়লা। খবরটা দেওয়ার সময় মসজিদে 1 হাঁড়ি রসগোল্লা বিলি করল ইরফান। তার দৃঢ় ধারণা এবার সে পুত্র সন্তান পাবে। শুধু সম্ভোগ নয়, লায়লা তাকে সৌভাগ্য এনে দেবে, তার বংশ রক্ষা হবে। বউকে নিয়ে মাঝে মাঝে নদীতে বেড়াতে যায় ইরফান। সন্ধ্যের পর খেয়া চলে না। নৌকার মালিক এখন ইরফান নিজে। মাঝি ইদ্রিস রাত্রিবেলা তার বাড়িতেই খায়, সুতরাং তাকে দিয়ে বেশি কাজ করানো যায়। প্রতিদিন নদী পারাপার করে ইদ্রিস। এই নদী নবীগঞ্জে তার বাড়ি খেয়ে নিয়েছে। তার বউ এখন বাপের বাড়িতে মুখ ঝামটা খেয়েও বাধ্য হয়ে 3 ছেলে মেয়ে নিয়ে থাকে। ছেলেটার আবার পোলিও। এক বিকেলে সেজেগুজে বেরোবার সময় লায়লা বলল, আয় তিন্নি, তুইও চল আমাদের সঙ্গে। শাড়ি পরবি? আমি তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি। লখার মাঠে আজ সিনেমা দেখাবে, তুইও দেখবি। তিন্নিকে শাড়ি পরিয়ে, গালে পাউডার মাখিয়ে, কপালে টিপ লাগিয়ে সাজিয়ে দিল লায়লা। অনভ্যস্তভাবে পুতুলের মতন পা ফেলে ফেলে বাবা মায়ের সঙ্গে চলল তিন্নি। আকাশে অল্প অল্প মেঘ, তবে সহসা ঝড়ের সম্ভাবনা নেই। আর ঝড় উঠলেও সামাল দিতে পারবে ইদ্রিস।
ভরা বর্ষার নদী, ফনফন করছে পানি। সারা শীতকাল আর গ্রীষ্মকাল এ নদী না খেয়ে উপসী হয়ে থাকে। চেহারা হয়ে যায় শুকনো দড়ির মতন, কিংবা শয্যাশায়ী মুমূর্ষুর মতন। এখন এই কয়েকটা মাস তার সারা অঙ্গে যৌবন তরঙ্গ, আর যৌবনে খিদেও হয় সাংঘাতিক। অনবরত পাড় খায়, গাছপালা বাড়িঘর সমেত ভূমি গ্রাস করে নেয়। তবে শুধু একদিকের পাড় খেয়ে তার আশ মেটে না। স্বাদ বদলের জন্য 2-3 বছর পর আবার অন্য পাড় খায়। সেখানকার মাটির স্বাদ বুঝি আলাদা। সন্ধে হয় হয়, বদর বদর করে ইদ্রিস নৌকা ছেড়ে দিল। এরই মধ্যে চাঁদ উঠেছে, মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলছে। পাশাপাশি বসেছে ইরফান আর লায়লা। আজ ইরফান পরেছে সিল্কের সবুজ কুর্তা, মাথায় ফেস টুপি, আর টুকটুকে লাল শাড়ি পরা লায়লা যেন সাক্ষাৎ এক হুরি। খোপায় গুজেছে সাদা ফুল। কি সুন্দর মানিয়েছে দুজনকে। তিনি একবার এদিক আর একবার ওদিকে মুখ ফিরিয়ে দেখছেন ওদিকে। বৈঠার আওয়াজের সঙ্গে সঙ্গে পাড় ভাঙার অনবরত ঝুপঝুপ শব্দ শোনা যায়। খানিক বাদে লায়লা বলল, তিন্নি, একটা ছড়া বল না, সেই শেয়াল পণ্ডিতের ছড়াটা। তিন্নির লজ্জা হয়েছে। সে মুখ খোলে না, ফিক ফিক করে হাসে। সে আজ সিনেমা দেখবে, আর কত লোক দেখবে তার শাড়ি পরা চেহারা। ফিরতে রাত হবে, তাই সঙ্গে আনা হয়েছে পরোটা আর আলু ভাজি। খানিক বাদে খাওয়া হলো সেসব। লায়লা যত্ন করে তিন্নিকে খাওয়ালো, বলল, আরেকটা পরোটা নে তিন্নি, এই তো এত ভাজি রয়েছে, কে খাবে, নে নে। কয়েক বোতল ভর্তি পানিও আনা হয়েছে। তাতেই হাত ধুয়ে খানিকটা গলায় ঢেলে নিল ইরফান আর লায়লা। তিন্নি হাত ধোয়ার জন্য ঝুঁকে নদীতে হাত ডোবালো। তখনই একখণ্ড কালো মেঘ ঠেকে দিল চাঁদটাকে। একেবারে আধার হয়ে গেল চারদিক। ইরফান ফিসফিস করে বলল, দে ইদ্রিস, এবার। ইদ্রিস পানি থেকে বৈঠা তুলে খুব জোরে একটা ঘা মারল তিন্নির ঘাড়ে। তারপর পাছার তলায় হাত দিয়ে ঠেলা মারল। তিন্নি উল্টে পড়ে গেল নদীতে। গুপুস করে একটা শব্দ হলো শুধু। তারপর কিছুক্ষণ তিনজনে নিশ্চল, নৌকো স্থির, কোনো শব্দ নেই। কালো মেঘটা সরে গিয়ে আবার ফুটল একটু ফ্যাকাশে জ্যোৎস্না। দূরে দূরে দেখা যাচ্ছে আর কয়েকটা নৌকোর আলোক বিন্দু। মেয়েটা একেবারে তলিয়েই গেছে। ওইটুকু একটা প্রাণ গেল কি থাকলো তাতে পৃথিবীর কি বা আসে যায়। এমন তো কতই যায় হর রোজ। তিন্নির জন্য শোক করার কেউ নেই, বরং সে ডুবে গিয়ে কিছু মানুষের জীবনে স্বস্তি এনে দেবে। কিন্তু হঠাৎ অন্যরকম প্রতিক্রিয়া হলো লায়লার। নৌকো যখন লখার মাঠের কাছাকাছি এসে গেছে, দেখা যাচ্ছে সিনেমাওয়ালাদের আলো, শোনা যাচ্ছে উৎসুক জনতার মৃদু গুঞ্জন ধ্বনি। সেই সময় লায়লা উঠে দাঁড়িয়ে বলল, মেয়েটাকে খতম করে দিলে, সিনেমা দেখবে কত আশা করেছিল, হায় আল্লাহ, এটা তোমরা কি করলা? পরিকল্পনাটা সবই জানতো লায়লা। সে সম্মতি জানিয়েছিল। এখন সে দুষতে লাগলো তার স্বামী আর ইদ্রিসকে। শুধু তাই নয়, সে এমনই বিকৃত গলায় চিৎকার করতে লাগলো যে তাকে সামলানোই এখন কঠিন। ইরফান তাকে জড়িয়ে ধরলেও সে ছিটকে সরে যেতে চায়। সর্বনাশ! এখন জানাজানি হলে যে সকলেরই হাতে দড়ি পড়বে, লায়লাও ছাড়া পাবে না। সিনেমা দেখার আর প্রশ্নই ওঠে না। নৌকোর গোলই ঘুরিয়ে দিল ইদ্রিস। লায়লাকে জোর করে শুইয়ে তাকে চেপে ধরে রইল ইরফান। পাশ দিয়ে দু একটা নৌকো যাচ্ছে, তারা কি অবশ্য লায়লার গোঙানি শুনতে পায়নি। ফিরে আসা হলো ভালোই ভালোই। ঘাটে নেমে নিজেই খুব চেঁচিয়ে কান্না শুরু করল ইরফান। এখন সব লোককে জানান দিতে হবে। বাড়িতে এসেও শুরু হলো কান্নার রোল। সে তারাও যোগ দিল তাতে। এটাই নিয়ম। মৃত্যু সংবাদ পেয়ে সকলকেই কান্নার জোকার তুলতে হয়। দুদিন পর এ বাড়িতে এলেন পুলিশের দারোগা নিয়ামত খান। এই গ্রামে থানা নেই, দারোগা এসেছেন নবীগঞ্জ থেকে। নিয়ামত খানের দশাসই চেহারা, বদমেজাজি, সবসময় মুখে পান। সবাই জানে এ দারোগা যেমন ঘুষখোর তেমনি স্বেচ্ছাচারী। সরকার কিংবা সংবিধান থাকেন অনেক দূরে। এখানকার পুলিশদের ওপরওয়ালা কেউ নেই। এখানে কর্তার ইচ্ছাতেই সব কর্ম হয়। উঠোনে একটা কুর্সি পেতে দেওয়া হলো নিয়ামত খানের জন্য। মুখ ভর্তি পান, তবু তিনি একটা সিগারেট ধরালেন। দিলারার আত্মহত্যার পরও তিনি একবার এসেছিলেন, নিয়ম রক্ষার জন্য আসতেই হয়। তখন বেআইনি কিছু পাননি, তবে কোনো বাড়িতে এলেই কিছু প্রণামী তার পাওনা হয়, তা পেয়েছিলেন। ঠিকঠাক রিপোর্ট দিয়েছিলেন। এবারের ঘটনা একটু আলাদা।
গ্রামের ৮-১০ জনের মধ্যে যে একজন সে যদি হঠাৎ আঙুল ফুলিয়ে কলাগাছ হয়, তবে তার সম্পর্কে অন্য ৯ জনের রাগ কিংবা ঈর্ষা হবে না? এটাই তো মানুষের স্বভাব ধর্ম। তা লোকটির ব্যবহার না বদলালে অন্যরা মেনে নিতে পারত, কিন্তু বিনা উপার্জনের সম্পদে বিষ থাকবেই। সেই বিষে মাথা বিগড়ে দেয়। চতুর্দিকে এখন আলোচনা চলছে ইরফান আর লায়লা নিজে তাদের আগের পক্ষের মেয়েকে খুন করেছে, সরিয়ে দিয়েছে পথের কাঁটা। এরকম জনমতের চাপে পুলিশকে কিছু করতেই হয়। তাই তো এসেছেন নিয়ামত খান। কিন্তু তিনি অনুত্তেজিত। ডাকাতি নয়, ২-৪টে লাশ পড়ে যাওয়ার ব্যাপার নয়, একটা বাচ্চা মেয়ের উধাও হওয়ার ঘটনা। তার জন্য আর কত সময় দেওয়া যেতে পারে? উঠোনের কুর্সিতে বসে সিগারেট টানতে টানতে নিয়ামত খান ইরফানকে জিজ্ঞেস করলেন, বলো দেখি বৃত্তান্তটা, সন্ধ্যে থেকে পরপর কি হলো? এর মধ্যে অন্তত ১০০ বার মনে মনে ঘটনার পুনরাবৃত্তি করেছে ইরফান। প্রথম রাত্রি সে তো ঘুমোতেই পারেনি, সুতরাং বর্ণনা দিতে ইরফানের কোনো সমস্যা হল না। মাঝে মাঝে মাথা নাড়তে লাগলেন নিয়ামত খান, যেন তিনি সব বুঝতে পারছেন। একটা দুরন্ত ছটফটে মেয়ে বেশি ঝুঁকেছিল নদীর পানিতে হাত ডুবিয়ে, সে তো পড়ে যেতেই পারে। এরকম দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। বর্ষার নদীতে সকলকে সাবধান হতে হয়। এই কেসে বাপ মায়ের কোনো ক্রিমিনাল অফেন্স তো প্রমাণ করা যায় না। নিয়ামত খান ভোজন রসিক, তার জন্য খাঁটি ঘিয়ের বিরিয়ানি রান্না করে রেখেছে সে তারা। সেই বিরিয়ানির প্লেট দেওয়ার আগে দারোগা বাবুর হাতে একটা মোটা খাম দিল ইরফান। খামটা একবার খুলে দেখলেন নিয়ামত খান। মনে হলো ১০০০ নোট। তিনি মৃদু হেসে খামটা রাখলেন প্যান্টের পকেটে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরফান। মুখ তুলে উদারভাবে নিয়ামত খান বললেন, ইরফান সাহেব, আপাতত আপনাদের নামে কোনো কেসই দাঁড়ায় না, তবু একবার আপনার বিবির সঙ্গে কি কথা বলা যেতে পারে? ইরফান বলল, হুজুর, সেদিন থেকে আমার বিবি শয্যাশায়ী। খুব ভালোবাসতেন তো মেয়েকে। কারোর সঙ্গে বাতচিত করছেন না, শুধু কাঁদছেন। তবু যদি আপনি চান। নিয়ামত খান হাত তুলে বললেন, থাক থাক, এরকম সময় জেরা করা খুবই ইনহিউম্যান। বুঝতেই তো পারছি তার মনের অবস্থা, থাক। তারপর তিনি নিচু গলায় বললেন, ইরফান সাহেব, এখন কয়েকটা দিন বাড়ি থেকে আর নাইবা বেরোলেন। চুপচাপ থাকুন, পাড়ার লোক নানা কথা বলবে, কান দেবেন না। উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও তিনি থেমে গেলেন। হঠাৎ মনে পড়ার মতো তিনি বললেন, ইদ্রিস আলী কোথায় গেল? তার সঙ্গে যে একটু কথা বলতে হয়। ইদ্রিস ডিউটি দিচ্ছে খেয়াঘাটে। দারোগা নির্দেশ দিয়ে গেলেন সে যেন ১ ঘন্টার মধ্যে থানায় গিয়ে হাজিরা দেয়। আকাশ কাঁপিয়ে বাজ ডেকে বৃষ্টি নামলো একটু পর। খবর এলো নদী দুটো তালগাছ খেয়েছে ১ ঘন্টা আগে। একটা আখের ক্ষেতেরও যায় যায় অবস্থা। নদীর বুঝি এখন মিষ্টি খাবার স্বাদ হয়েছে, বাধা দেওয়ার কোনো উপায় নেই। মাথা একটা টোকা দিয়ে বৃষ্টির মধ্যেই ইদ্রিস যখন থানায় পৌঁছল, তখন দারোগাবাবু অফিসের টেবিলের উপর দুপা তুলে চুরুট টানছেন। দোক্তা পান, সিগারেট, চুরুট, এরকম একটা কিছু তামাকের নেশা তার সবসময় লাগে। চুরুট টানতে টানতে মাঝে মাঝে ভালো লাগার আবেশে তার চোখ বুজে আসে। ইদ্রিসের আপাদমস্তক দেখার পর তিনি নরমভাবে বললেন, তুমি ঘাটওয়াল ইদ্রিস মিয়া? আগে কখনো দেখিনি। তোমার তো বড় পরিশ্রমের কাজ। বসো বসো মিয়া, তোমাকে আমি বেশিক্ষণ আটকাবো না। সেদিন সন্ধ্যের পর ঠিক কি কি ঘটেছিল পরপর বলে যাও, আমাকে তো রিপোর্ট লিখতে হবে। ২ দিন সময় পাওয়া গেছে। এর মধ্যে ইদ্রিস আর ইরফান অনেকবার ঠিক করে নিয়েছে যাতে দুজনের বয়ানে কোনো অমিল না থাকে। ইদ্রিসের বুদ্ধি তো তেমন তীক্ষ্ণ নয়, তা সে পুরো বিবরণটি প্রায় মুখস্থ করে নিয়েছে। তোতা পাখির মতো গড়গড় করে বলে গেল সব। মাঝপথে একবারও বাধা দিলেন না নিয়ামত খান, যেন তিনি সন্তুষ্ট। এবার নিশ্চিন্ত রিপোর্ট দিয়ে দিলেই তো হয়। কিন্তু তিনি চুরুটটা নিভিয়ে সোজা হয়ে বসলেন। ইরফানকে তিনি কোনো জেরা করেননি, কিন্তু ইদ্রিসের কাছে একই কাহিনী শোনার পর তিনি জিজ্ঞেস করলেন, ইদ্রিস সাহেব, একটা বাচ্চা মেয়ে পানিতে ডুবে গেল, আপনারা তাকে বাঁচাবার কোনো চেষ্টা করলেন না? লোকে তো এই কথা জানতে চাইবেই। ইদ্রিস উত্তেজিত হয়ে বলল, চেষ্টা করিনি? কি বলছেন স্যার? আমি মেয়েটাকে ধরার জন্য তৎসাতেই নইতে লাফ দিয়েছি। খানিক দূরে রতন সাহেবের না ছিল, আমার হাঁক শুনে সে কাছে আসে, সে সব জানে, তাকে জিজ্ঞেস করবেন স্যার। নিয়ামত খান বললেন, আপনি নদীতে লাফাবেন সে তো স্বাভাবিক, সারা জীবন পানির সঙ্গে সহবাস, আপনি তো পানির পোকা, তবু মেয়েটাকে বাঁচাতে পারলেন না।
ইদ্রিস কাঁদো কাঁদো হয়ে বলল, বহুত আফসোস কি বাত হুজুর, এরকম মুসিবত আমার জীবনে কখনো হয়নি। অতটুকু মেয়ে পানিতে পড়ে গেল, আমি একটু দেরি করিনি, তবু তাকে খুঁজে পাওয়া গেল না। খোদা কা ক্যা মর্জি। দারোগা বললেন, খোদার নামে অহেতুক দায় চাপিও না ইদ্রিস। তিন্নি পড়ে গেল নৌকোর ডান ধারে, আর তুমি লাফ দিলে অন্য ধারে, তাই না? তাহলে তুমি আর মেয়েটাকে পাবে কি করে? দারুণ বিহ্বলভাবে ইদ্রিস বলল, আপনি এসব কি বলছেন হুজুর? ডান ধারে অন্য ধারে, এসব তো আমি কিছুই বুঝছি না। দারোগা বললেন, বিপদের সময় এসব মনে রাখাও শক্ত। আচ্ছা ইদ্রিস, বলো তো, মেয়েটার লাশ গেল কোথায়? এসব পানিতে ডোবা কেসে লাশ ভেসে উঠে, তিন্নির কি হলো? ইদ্রিস নিজেকে কিছু সামলে নিয়ে, পুলিশের সামনে একজন সাধারণ মানুষের নাগরিক অধিকার সামলে নিয়ে বলল, সে আমি কেমনে জানবো? নদীর গর্ভে কত কি তলিয়ে যায়। এখন আবার কুমির কামুটের উপদ্রব শুরু হয়েছে, কোনো কামুটি ওকে টেনে নিয়ে গেছে হয়তো। নিয়ামত খান আরেকটা সিগারেট বা চুরুট খোঁজার জন্য এ পকেট সে পকেট হাতড়িয়ে তারপর সামনের একটা রেকাবি থেকে এক খিলি পান মুখে দিয়ে আধ মিনিট সময় নিলেন। তারপর বললেন, কামুঠে নিয়ে গেছে? কুমির কামুট আছে জেনেও তুমি কেন পানিতে ঝাঁপ দিলে? তোমার প্রাণের মায়া নেই? ইদ্রিস বলল, হুজুর, গরিবের তো প্রাণের বিপদ প্রতি পদে পদে, ওসব ভাবলে কি চলে? এরকম একটা আপ্তবাক্য শুনেও হা হা করে হেসে উঠলেন নিয়ামত খান। মনে মনে বললেন, যাত্রার টিভি সিরিয়ালের এমন ডায়লগ সবাই শিখে গেছে। তারপর তিনি হাঁক দিলেন, দরওয়াজা। একজন সেপাই পাশের ঘরের দরজা খুলে দিল। নিয়ামত বললেন, ইদ্রিস, ওই দিকে ভালো করে দেখো। ইদ্রিসের তখন ভূত দেখার মতন অবস্থা। সে ঘরের একটা টুলে বসে আছে তিন্নি, তার মাথায় একটা ব্যান্ডেজ। সে একটা ভুট্টার দানা খুঁটে খুঁটে খাচ্ছে। ইদ্রিসের মুখে আর কোনো কথা নেই। নিয়ামত খান বললেন, তুই ওর মাথায় মেরেছিলি, আঘাতটা তেমন তেমন জোর হয়নি, তোরা ভেবেছিলি মরেই গেছে। তুই কিংবা তোর মুরব্বীরা কেউ জানতই না তিনি এই বয়সেই সাঁতার শিখে নিয়েছে। যে সাঁতার জানে সে জ্ঞান থাকলে ডুবে মরে না, বুঝলি? ইদ্রিস বিস্ফোরিত চোখে চেয়ে রইল। নিয়ামত বললেন, ওই মেয়েটার যদি মৃত্যু হতো তাহলে তোরও নির্ঘাত মৃত্যুদণ্ড হতো, বুঝলি? মৃত্যু ঘটাবার চেষ্টাও বিরাট অপরাধ। বছর 10 তোকে ঘানি ঘোরাতে হবে তো নিশ্চিত। ইদ্রিস বলল, ঠিকই তো। নিয়ামত একটু কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন, কি বললি? কি ঠিকই তো? আমি পাপী হুজুর, অর্থ লোভে এ কাজ করেছি, নিজের ছেলের চিকিৎসার কথা ভেবে। না হুজুর, কোনো কারণে অপরের প্রাণ নেওয়া যায় না। আমার যা হয় হোক হুজুর, আমি তিন্নির মৃত্যুর জন্য দায়ী, আমাকে শাস্তি দিন। নিয়ামত বাঁকা সুরে বললেন, এখন ধরা পড়ে তুই শালা আমাদের মন ভেজাবার চেষ্টা করছিস, শাস্তি তোকে পেতেই হবে। ওসব অভিনয় আমরা অনেক দেখেছি। ইরফানের কাছ থেকে যা টাকা পেয়েছিস সব লুকিয়ে রেখেছিস অন্য জায়গায়। তোর ছেলে মেয়েদের তুলনায় তিন্নির জীবনের কোনো দামই নেই না? ঘুষখোর বাজখাই ধরনের দারোগা নিয়ামত খান তিন্নিকে ডেকে আনলেন সামনে। তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বললেন, ওয়ান্ডার, লাইফ ইজ ফুল অফ ওয়ান্ডার্স। হরিদেবপুরের শ্মশানে সবাই প্রথমে তিন্নিকে প্রেতজনই ভেবেছিল। তখন মধ্যরাত্রি। এই সময় শ্মশানে কোনো শবদেহ আসেই না বলতে গেলে, কিন্তু বেশ কিছু গেজেল সেখানে আড্ডা মারে। দুজন সাধুর আখড়ায় ধুনি জ্বলে। সেই সময় নদী থেকে উঠে আসা এক জীবের ক্রন্দন শব্দ শুনে শ্মশানচারীরা সন্ত্রস্ত হয়ে উঠেছিল। হামাগুড়ি দিয়ে আসছে প্রাণীটি, মনুষ্য আকৃতি, শরীরে এক বিন্দু সুতো নেই, রক্ত কাদামাখা, মাঝে মাঝে থামছে আর ফোপাচ্ছে। সাঁতার জানে বলেই বেঁচে এসেছে তিন্নি। তার পরনের শাড়িটারি কোথায় খুলে গেছে। চেহারাটাও তখন এমনই বিভৎস যে দেখলে ভয় লাগারই কথা। শেষ পর্যন্ত সেই শ্মশানের লোকেই তাকে খাদ্য বস্ত্র দিয়েছে, ব্যান্ডেজ বাঁধা হয়েছে মাথায়, আশ্রয় পেয়েছে বান্ধব সমিতিতে। দুদিন আগে যে সাক্ষাৎ জমের গ্রাস থেকে ফিরে এসেছে, তিন্নির মুখ দেখে তা বোঝার উপায় নেই। দিব্যি কামড়ে কামড়ে খাচ্ছে ভুট্টার দানা। বেশ কয়েক পলক তিন্নির দিকে তাকিয়ে থাকার পর নিয়ামত খান হুকুম দিলেন ইদ্রিসকে গারদে আটকে রাখার। লায়লা না হয় সৎমা, কিন্তু ইরফান তো সাক্ষাৎ পিতা। সে পিতা হয়ে নিজের কন্যাকে খুন করার ব্যবস্থা করেছিল। এরকম একটা ঘৃণ্য অপরাধের মূল আসামি তো ইরফানই। অথচ কি আশ্চর্য ব্যাপার,
ওই স্বামী স্ত্রীকে ধরার কোনো চেষ্টাই করলেন না দারোগা সাহেব। যদিও তিনি ঘুষ খেয়েছেন, কত খেয়েছেন তা জানতে থানার কারোরই বাকি নেই, ও ঠিক জানাজানি হয়ে যায়। কিন্তু অত বড় ক্রাইমের জন্য সামান্য টাকা। অন্য সময় তিনি অন্যদেরও কিছু ভাগ দেন, এবার কিছু দিলেন না। অবশ্য ওই টাকার ভাগ বটারই বা কি হবে? দারোগা সাহেব কি আরো কিছু আদায় করার আশায় আছেন? পুলিশের কাজে যারা ঝানু হয়ে গেছে তারাও জানে শত ঘুষ দিয়েও সব অপরাধ চাপা দেয়া যায় না। পাবলিক খেপে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই মাঝে মাঝে কিছু কাজ দেখাতেই হয়। এটাও একটা বেশ বড় ঘটনা। হাটে বাজারে মানুষজন এ নিয়েই কথা বলছে, তাদের চুপ করানো যাবে না। দারোগা সাহেব তা বুঝছেন না কেন? হলেও তাই, পরদিনই 4-5 জন লোক সঙ্গে নিয়ে থানায় এলেন নিখিল মাস্টার। দারোগা সাহেবের সঙ্গে তার আলাপ আছে, ভালোই সম্পর্ক। কিন্তু এখন উত্তেজিতভাবে চক্ষু লাল করে তেড়ে ফুড়ে বললেন, এটা আপনি কি করছেন বলুন তো? একটা বাচ্চা মেয়ে খুন হতে যাচ্ছিল, সেই খুনিদের আপনি ধরবেন না? তাদের শাস্তি হবে না? বেশিক্ষণ পা ঝুলিয়ে বসলে নিয়ামত খানের পা ফুলে যায়, তাই টেবিলের উপর পা তুলে বসা তার অভ্যেস। নিখিল মাস্টারকে দেখে তিনি পা নামালেন, শান্তভাবে বললেন, খুনি বলছেন কাদের? খুনটা হলো কোথায়? মেয়েটা তো দিব্যি বেঁচে আছে। আরো রেগে গিয়ে নিখিল মাস্টার বললেন, মেয়েটা বেঁচে আছে ওর আয়ুর জোরে। ওকে তো মেরে ফেলতেই চেয়েছিল, মাথায় আঘাত করেছে, ভরা নদীতে ফেলে দিয়েছে। ইন্টেনশন টু মার্ডার, এটা ক্রাইম নয়? এর জন্য লাইফ টার্ম হতে পারে। নিয়ামত খান বললেন, দাঁড়ান দাঁড়ান, অত চিৎকার করছেন কেন? আপনারা সবাই বসুন। নৌকায় ছিল 3 জন অ্যাডাল্ট আর ওই খুকি। বড়রা 3 জনই বলছে এটা দুর্ঘটনা। শুধুই বাচ্চা মেয়ের কথায় ক্রাইম প্রমাণ করা যাবে? বাবা আবার বিয়ে করলে অনেক ছেলে মেয়েই তা মেনে নিতে পারে না, তারা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। টেবিলের উপর প্রচন্ড চাপড় মেরে নিখিল মাস্টার বললেন, আপনি বায়াসড, আপনি ঘুষ খেয়েছেন। দুদিকে মাথা নাড়তে নাড়তে জিভ দিয়ে চুক চুক শব্দ করে দারোগা বললেন, না না, হাতে নাতে ধরা না পড়লে ঘুষ খাওয়ার অভিযোগ করা কি ঠিক? এটা কি ভদ্রতা সম্মত স্যার? নিখিল মাস্টার বললেন, রাখুন আপনার ভদ্রতা। একটা নিষ্পাপ মেয়ে, অতটুকু বয়স, তাকে ওরকম নৃশংসভাবে হত্যার চেষ্টা, তাও নিজের বাবা। এরকম খুনি বুক ফুলিয়ে বেড়াবে? আপনারা কিছু করবেন না? কি করব বলুন মাস্টার সাহেব, আইন তো অন্ধ, প্রমাণ ছাড়া কিছুই বোঝে না। দেখুন যদি আপনারা কিছু করতে পারেন। নিখিলের পাশ থেকে আরেকজন বললেন, আমরা তো ব্যবস্থা নেবই, জনগণ ওকে ছাড়বে না। গভীর সন্তুষ্টির সঙ্গে দারোগা সাহেব বললেন, আজকাল তো জনগণই ভরসা। তারপর তিনি অকারণে হাসলেন। সেই দিনই দুপুরের দিকে ধেয়ে গেল কয়েকশো মানুষ ইরফানের বাড়ির দিকে। ইরফান আর লায়লা দুজনকে টেনে ছিঁচড়ে নিয়ে গেল নদীর ধারে অর্ধেক স্কুল বাড়ির সামনে। সেখানে শুরু হলো সালিশ সভা। দারোগা সাহেব আজ একবারও বেরোননি। হঠাৎ আজ অস্বাভাবিক গুমট, সবাই ঘামছে দরদর করে। দারোগা সাহেব পুরোদস্তুর পোশাক পরে আছেন বটে, কিন্তু বুকের বোতামগুলো সব খোলা। বিকেল বেলায় তার জলখাবার মুড়ি আর তেলে ভাজা। টেবিলের উপর খবর কাগজ পেতে ঢালা হয়েছে 250 মুড়ি, মাখা হয়েছে সর্ষের তেল দিয়ে। আনানো হয়েছে গরম গরম ফুলুরি আর আলুর চপ, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। দারোগা সাহেব টিয়া পাখির মতন কচকচ করে লঙ্কা খেতে পারেন। তিনি এসআই নিত্যলাল সাহাকেও ডেকে নিলেন। নিত্যলাল খুবই ঢ্যাঙা, 6 ফুটের বেশি, গায়ের জামা ঢলঢল করে। তার চোখ দুটো লাল থাকে সবসময়, কিন্তু সে গাঁজা খায় না, কোনো রোগ আছে চোখের। একগাল মুড়ি চিবোবার পর নিত্যলাল বলল, আজ যেখানে স্কুল বিল্ডিং ফান্ডের মিটিং ছিল দুপুরে, সেখানে এখন চলছে সালিশি সভা। দারোগা সাহেব বললেন, নিত্যলাল বলল, 2টো গাধা জোগাড় করেছে, একটা নাপিতকে বসিয়ে রেখেছে সেখানে। ওদের ভয় দেখানো হচ্ছে। শাস্তি হিসেবে দুজনের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে উল্টো গাধায় চাপিয়ে 2-3 খানা গা ঘোরাবে। ওরা কিছুতেই দোষ স্বীকার করছে না। লঙ্কায় কামড় দিয়ে দারোগা সাহেব বললেন, তাই বুঝি? নিত্যলাল বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করব। এখন নদীর যা তেজ, সাঁতার না জানলে বাচ্চা মেয়েটা নিঘাত ডুবে মরত। খুনের অভিযোগ স্পষ্ট, তবু আমরা ওই স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলাম না, ঠিক মতো এনকোয়ারি করা হলো না। তা নিয়ে পাবলিক নানান কথা বলাবলি করছে। অনেক লোক খুব ক্ষেপে আছে। সালিশিতে হঠাৎ যদি মারধর শুরু করে, গণধোলাইতে ইরফান আর তার বউকে যদি একবারে মেরেই ফেলে, তাহলে স্যার আমাদের থানার নামে।
একটা হাত তুলে প্রশান্তভাবে দারোগা বললেন, মারবে না, মারবে না, ওরা বড় লোক। বড় লোক কখনো গণধলিতে মারা যায় শুনেছ? কখনো না। গরিব মানুষদেরই পিটিয়ে মারা সহজ। একটুক্ষণ চুপ করে থেকে নিত্যলাল আবার বলল, আপনি আসলে কালপিটকে কিছু বললেন না আর ইদ্রিস মিয়াকে আটকে রাখলেন, এতে লোকের মনে মানে কয়জন আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছে ইদ্রিস একটা গরিব মানুষ, ওর টাকা পয়সা খরচা করার সামর্থ্য নেই, তাই পুলিশ ওকে শাস্তি দিচ্ছে। আর ওর মালিকরা। এবারে হাত তুলে নিত্যলালকে থামিয়ে দিয়ে দারোগা সাহেব বললেন, এসব কথা লোকে বলছে না তুমি নিজে আমাকে বলছো? তোমার বিবেক জেগে উঠেছে? তাহলে তোমার বিবেকবাবুকে বলো একটু বুদ্ধি খাটাতে। ইদ্রিস গরিব বলেই তাকে আটকে রেখেছি, তা ঠিক, কিন্তু কেন? ইদ্রিসই মেয়েটার মাথায় ডান্ডা মেরেছে। এই কথা জানাজানি হলে লোকের রাগ প্রথমে ওর উপর গিয়ে পড়ত। একদল লোক ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে চিড়ে চ্যাপ্টা করে দিত। যদি আমরা ওকে বাঁচাতে পারতাম, ওকে বাঁচাবার জন্যই গারদে ভরে রেখেছি। আরো বলছি শোনো, দেশলে আছে দাও। ফস করে একটা সিগারেট ধরিয়ে দারোগা বললেন, ওই ইরফান হারামজাদা আর ওই ছেনালি বউটার নামে অনেকগুলো কেস সাজিয়ে কাঠগড়ায় তোলা যেত ঠিকই, কিন্তু খুন তো হয়নি, তাই ওদের ফাঁসি হতো না। বড় জোর 8-10 বছরের মেয়াদ। তাতে ওদের আর কি এমন শাস্তি হতো? 8 বছর পর ড্যাং ডেঙিয়ে জেল থেকে বেরিয়ে আবার সুখের পায়রা ওড়াতো। আসল শাস্তি হতো কার? ওই মেয়েটার। এই 8-10 বছর সে কোথায় থাকতো? কে খেতে দিত? এই যুগে কেউ বেশি দিন স্নেহ দয়া মায়া দেখায় না, পয়সা চাই। পয়সাটাই আসল, বুঝলে? এখন জনসাধারণের যুগ, জনসাধারণকে কেসটা হ্যান্ডেল করতে দাও। বিবেককে ঘুম পাড়িয়ে রেখে আরো দুটো আলুর চপ খাও আর চায়ের ব্যবস্থা দেখো। নিত্যলাল চুপ করে গেল বটে, কিন্তু মুখ দেখে মনে হয় এখনো তার মনটা যেন খুঁতখুত করছে। থানার উপরি রোজগার যখন ভাগ বাটোয়ারা হয় তখন সেও কিছু পায়, তখনও তার মন খুঁতখুত করে। যেখানে সালিশি সভা বসেছে সেখান থেকে থানার দূরত্ব বড় জোর মাইল 2। ঘন ঘন সেখানকার খবর এসে পৌঁছচ্ছে থানায়। দারোগা সাহেবের কড়া নির্দেশ, কোনো পুলিশ সে সবার ধারে কাছে যাবে না। এখন পুলিশের উপর মানুষের ভীষণ রাগ। সন্ধ্যের দিকে খবর হলো সালিশি সভায় খুব শোরগোল চলছে, কি যেন একটা মিটমাট হয়েছে। দোষ স্বীকার করেছে স্বামী স্ত্রী। রসগোল্লা আসছে বিষ্টু মারার দোকান থেকে। এ কথা শোনা মাত্র দাঁড়িয়ে উঠে দারোগা বললেন, রসগোল্লা? তার মানে তো নিশ্চিত খোঁজ খবর। রসগোল্লা খেলে সকলেরই মেজাজ ভালো হয়ে যায়, তখন আর পুলিশের উপর রাগ থাকে না। কোমরের বেল্ট আটতে আটতে তিনি হেঁকে বললেন, চলো হে নেত্তলাল, আমরা রসগোল্লা খেয়ে আসি, তবে গানটাও সঙ্গে নিও, বলা তো যায় না। নিজের রিভলভারটাও তিনি গুজে নিলেন। এ থানার একটা গাড়ি ছিল বটে, অনেকদিন আগেই সেটা বরবাদ হয়ে গেছে, নতুন গাড়ির স্যাংশন হয়নি। তবে দারোগা সাহেবের নিজস্ব মোটর বাইক আছে। নিত্যলালকে চাপিয়ে নিলেন পেছনে। জিপ গাড়ির চেয়েও মোটর বাইকের আওয়াজের দাপট বেশি। পুরো জনতার দৃষ্টি কেন্দ্রীভূত হল পুলিশ দয়ের দিকে। স্কুল বাড়ির আধখানা চলে গেছে নদীগর্ভে, বাকি অর্ধেক ঝুলছে বলা যায়। একটা বড় আম গাছ কাত হয়ে পড়েছে, তার শেকড় থেকে খসে গেছে অনেকটা মাটি। হঠাৎ দেখলে মনে হয় গাছটা যেন বাঁচবার জন্য আর্তভাবে হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাকে বাঁচাবার কোনো উপায় নেই। লাল শালুতে স্কুল বিল্ডিং ফান্ড কমিটির আবেদন লেখার নিশানা বাঁধা আছে দুটো বাঁশের খুঁটিতে। সামনে দুটো চৌকি পাতা, সেটাই মঞ্চ। স্কুলের মিটিং হয়ে গেছে দুপুরে, সেটা বিশেষ জমেনি। সালিশি সভার জন্য শেষ করে দিতে হয়েছে তাড়াতাড়ি। একটা ক্যানস্তারায় কিছু 50-100 টাকার নোট পড়ে আছে। এইসব সভায় বক্তারা গলা ফাটিয়ে নিজেদের সরকারকে বাঁচিয়ে কেন্দ্রীয় সরকারের মুন্ডুপাত করে, নিজেদের পকেট উপুর করতে চায় না। সেই মঞ্চের ঠিক সামনে ধরা পড়া চোরের মতন মুখ নিচু করে বসে আছে ইরফান আর লায়লা। শোনা যাচ্ছে একটু একটু ফোপানি শব্দ। 2 হাঁড়ি রসগোল্লা পৌঁছেছে সবে মাত্র। কিছুক্ষণ আগেও মঞ্চের উপর বসিয়ে রাখা হয়েছিল, এখন আর তাকে দেখা যাচ্ছে না। সে মিশে গেছে ভিড়ের মধ্যে। দারোগা সাহেবকে দেখিয়ে এগিয়ে এলেন নিখিল মাস্টার। হাসি মুখে জিজ্ঞেস করলেন, খবর পেয়েছেন তো সব? জনগণের বিচারে কি ফয়সালা হলো? নিখিল মাস্টার বললেন, মেয়েটা যখন প্রাণে বেঁচেই গেছে আর ওকে ভালোভাবে বাঁচিয়ে রাখাই আমাদের প্রধান কাজ, তাই দোষ স্বীকার করলেও বাবা মাকে কঠিন শাস্তি দেওয়া হলো না। ক্ষতিপূরণ আর জরিমানা দিতে রাজি করিয়েছি। ভুরু নাচিয়ে নিয়ামত খান জিজ্ঞেস করলেন, কত?
নিখিল মাস্টার বললেন, ব্যাংক থেকে আগেই হিসেব বানিয়েছিলাম, এর মধ্যে অনেক টাকাই উড়িয়েছে। যা বাকি ছিল স্কুল বিল্ডিং ফান্ডে দিয়েছে 50,000, আর মেয়েটার নামে 2.5 লাখ। মোটামুটি আগের অবস্থায় ফিরিয়ে এনেছি। এখন থেকে ইরফান আলীকে আবার খেটে খেতে হবে, আর ফুটানি চলবে না। ঊর্ধ্ব নেত্র হয়ে দারোগা সাহেব হিসেব করলেন, 2.5 লাখ? ফিক্সড ডিপোজিট যদি 9% হয়, তাহলে হলো গিয়ে 9 দুগুণে 18 আর 4.5 মানে 22,500 বছরে, প্রতি মাসে প্রায় 2,000-এর মতন। যথেষ্ট। মেয়েটা থাকবে কোথায়? নিখিল মাস্টার বললেন, ওই যে দেখছেন এখলাস উদ্দিন, টাকমাথা মানুষটি, স্কুলে আমার সহকর্মী। ওর স্ত্রী অতি ভালো মানুষ, 2 ছেলে মেয়ে আছে। এ মেয়ে থাকবে ওদের বাড়িতে, সেখানে লেখাপড়া শিখে মানুষ হবে। দারোগা সাহেব বললেন, বাহ। তারপর নিখিল মাস্টার ও তিনি পরস্পরের দিকে তাকিয়ে মৃদু হেসে ভুরু নাচালেন, যেন দুজনেই কোন ষড়যন্ত্রের অংশীদার। পর মুহূর্তে তিনি মেজাজ পাল্টে গলা চড়িয়ে বললেন, টাকা দিয়েছে বলেই মাথা কিনে নিয়েছে নাকি? এত বড় অপরাধের শাস্তি হবে না? নাপিত চলে যায়নি তো? ও দুটোর মাথা কামিয়ে গাধায় চাপিয়ে ঘোরানো হোক। কয়েক পা এগিয়ে তিনি পকেট থেকে 10,000 টাকার বান্ডিল সমেত খামটা অবহেলার সঙ্গে ফেলে দিলেন স্কুল বিল্ডিং এর ফান্ডের ক্যানেস্তারায়। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প একটি গ্রাম্য পটচিত্র। আমরা নিয়মিত গল্প দিয়ে যাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।